কিছুক্ষণ পরেই চন্দ্রবংশের ঘুমটা ভেঙে গেছে। তখন এক পথিককে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, আমি রাজবাড়িতে যাব, আর কত দূর যেতে হবে বলো তো? বলে, না না, আর বেশি দূর এসে গেছো তো। এই যে দেখছো না রাস্তাটায় কি ওই যে বাঁকটা, ওই বাঁকটা ঘুরলে পরেই দেখবে বিরাট বড় বাড়ি, ওই যে রাজবাড়ি। এবার সেই চিঠিটা মাথায় সেইভাবে ধরে নিয়ে রাজবাড়ি দেখতে পেয়েছে। রাজবাড়ির সামনেই গিয়ে দেখছে দরজায় দরওয়ান আছে। তাকে গিয়ে বলছে, এটা রাজবাড়ি? বলে, হ্যাঁ। আর রাজকুমারের একটা চিঠি আছে। দরওয়ান বলছে, ঠিক আছে, দাঁড়াও, আমি রাজকুমারকে লিখে দিচ্ছি। এবার একে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে রাজকুমারকে রাখতে গেছে। গিয়ে বলছে, রাজকুমার, একটা ছেলে একটি চিঠি নিয়ে এসেছে, দেখা করতে চায়। তো বলে, চলো যাচ্ছি। বলে রাজকুমার মদন এলো। এসে দেখে ধনধকে দাঁড়িয়ে তাকে বলছে, তুমি চিঠি এনেছো? বললে, হ্যাঁ, এই নিন আপনার চিঠি। মদন চিঠিটা নিয়ে ভাঁজ খুলে পড়ে দেখছে বাবার লেখা চিঠি। লেখা আছে, প্রিয় পুত্র মদন, আমি চন্দ্রহংসকে পাঠালাম। চন্দ্রহংস পৌঁছনো মাত্রই ওকে বিষয়া প্রদান করি। মদন চিন্তা করছে, বাবার নজর কিন্তু খুব সুন্দর, ছেলেটিকে যা দেখতে, বোনের পাশে যা মানাবে, খুব ভালোই হবে। এখন একে আর কোনো কথা বলছে না। তখন চন্দ্রহংস বলছে, রাজকুমার, তাহলে আমি এখন আসি। বলে, আসি মানে? আসি মানে কি বলছো? তুমি আমার হবু ভগ্নিপতি, চলো বাড়িতে চলো। বলে হাতটা ধরে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেতে একেবারে হইচই পড়ে গেছে। অর্থ থাকলে তার অসুবিধে কিছু হয় না। রাজার বাড়ির কাজ বলে কথা, একজনকে একটা কাজ বলে সেখানে 10 জন যায়। সব আয়োজন হয়ে গেল। এবার রাত্রে ধুমধাম করে চন্দ্রহংসর সঙ্গে বিষয়ার বিয়ে হয়ে গেল। রাখে হরিমা রেখে। এবার বিষয়া চন্দ্রহংস বাসর ঘরে আসে। সারা রাত আনন্দে কাটছে। এখানে দৃষ্টবুদ্ধির যে আনন্দ হচ্ছে না তা নয়, হচ্ছে। মনে মনে ভাবছি, এতক্ষণ মনে হয় সব কাজ মিটে গেছে। কারণ যাওয়ার পরেই যদি বিষ খাওয়ায়, সে আর এখন কি ভালো আছে? সে মনে হয় শক্ত হয়ে গেছে। আনন্দ, সেই আনন্দতে সারা রাত দৃষ্টবুদ্ধিও জেগে আছে। ভোরের বেলায় উঠেছে। উঠে কলিঙ্গরাজকে ডাকছে, কলিঙ্গরাজ, কলিঙ্গরাজ। কলিঙ্গরাজ নিদ্রা ভঙ্গ করে বাইরে এসে বলছে, মহারাজ কি বলছেন? আরে শোনো, এবার আমি আসছি, কেমন? তা আপনি এত সকালে চলে যাবেন? বলে, হ্যাঁ গো, আমার বিশেষ কাজ আছে, তুমি তো জানো সবই, আর তো দেরি করলে হবে না, আমি আসছি, কেমন? বলে, ঠিক আছে, আবার আসবেন। এবার আসছে সেই শিবিকা যোগে। যখনই কৌন্ডিন্যপুরে পালকি নিয়ে ঢুকেছে, হঠাৎ কথায় রাজকন্যার বিয়ে, গরিব দুঃখী প্রজারা সব বর করে দেখতে এসেছে। আর ওই রাজকুমার সবাইকে কত ভালো ভালো খাবার দিয়েছে, কাপড় কম্বল ইত্যাদি দান করেছে। সবাই সেই সব দান নিয়ে যাচ্ছে। দেখতে পেল কি, পালকি আসছে, অনুমান করলো রাজা আসছে। তখন এবারে তোষামত শুরু করেছে সবাই। আহ, জামাইটিকে কি সুন্দর দেখতে, রাজকন্যার পাশে কি সুন্দর মানিয়েছে। দৃষ্টবুদ্ধি শুনে মনে মনে ভাবছে, বিয়ে? এই শোনো, এদিকে শোনো। তো যারা সেই প্রজারা, গরিব দুঃখী প্রজারা কাছে এসেছে, মহারাজ কি বলছেন? আরে কি বিয়ে বলছো? বলছো আপনি যে গতকাল জামাই পাঠিয়েছিলেন,
আপনি গিয়ে দেখুন না, আমরা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কি সুন্দর মানিয়েছে দেখবেন, চলুন না। যাও তোমরা যাও। সবাই চলে গেল। এবার ধৃষ্টপতি বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকবে, দেখছে কি সব সাজানো গোছানো, কখনো নহবত বাজছে। গিয়ে তো একবারে রেগে অস্থির যে আমি বললে পাঠালুম কি আর হলো। চিৎকার করে ডাকছে, মদন মদন। মদন এসে গেছে। বাবা কি বলছো, তুমি চিঠি অনুযায়ী কাজ করেছ? বলে হ্যাঁ। ওই দেখি চিঠি দেখি। চিঠিটা যখনই দেখালো, দেখলো কি সত্যিই তো বিষ প্রদানের জায়গায় বিষয়া প্রদান, এর মধ্যেও চক্রান্ত। তবে যাই হোক, দেখাই যাক কি হয়, শেষ আমি ওকে করবই। এই বলে হইচই পড়ে গেছে, রাজা এসে গেছে, কিন্তু যে ঘরেতে চন্দ্রহংস বা বিষয় আছে সে ঘরে রাজাও যায় না, আর ওরাও কেউ আসছে না। সারাটা দিন এইভাবেই কাটছে। তবে ধৃষ্টবুদ্ধি শুধু চিন্তা করছে এবার কোন পথ অবলম্বন করব, শেষ তো আমায় করতেই হবে। যাই হোক, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। সন্ধ্যার আগে অর্থাৎ বিকেল বেলায় ধৃষ্টবুদ্ধি সেই ঘরে গেছে, যে ঘরে চন্দ্রহংস বা বিষয় আছে। সেই ঘরে যেতেই এবার দুজনেই প্রণাম করেছে। এখন প্রণাম করলে তো আশীর্বাদ করতেই হবে। তো চন্দ্রহংসের মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করে বলছে, বাবা বেঁচে থাকো, তোমাদের সুখের জীবন হোক, বেঁচে থাকো। বলছে বটে, কিন্তু মনটাই কি হচ্ছে, শেষ তোমায় আমি করবই করব। এইবার রাজা বলছে, চন্দ্রহংস বাবা কি বলছে, শোনো, আমার একটা আশা, তুমি আমার নতুন জামাই। আজ সন্ধ্যার পরে ওই মন্দিরেতে আমি পূজার নৈবেদ্য সাজিয়ে দেবো, সেই নৈবেদ্যটা তুমিও দিয়ে আসো। বলে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কারণ ঠাকুরের সেবার বস্তু বহন করে নিয়ে যাবে তো ভাগ্যের কথা। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এবার চলে এসেছে। কিছুক্ষণ পরে এবার সেই মন্দিরে গেছে, একটা শানিত খড়গ, একটা খাঁড়া হাতে করে নিয়ে গেছে। নিয়ে যে বলছে, প্রহরী। হ্যাঁ বলুন মহারাজ। শোন, সন্ধ্যার পরে মন্দিরে কোনো প্রদীপ জ্বলবে না, কোনো আলো জ্বলবে না, অন্ধকার থাকবে। আর এই যে দেখছিস শানিত খড়গ খাঁড়া দেখছিস, এইটা তুই নিয়ে প্রস্তুত থাকবি। যে মন্দিরে আসবে তাকেই তুই কেটে ফেলবি, আমি হলেও ছাড়বি না। আর মন্দিরে কেউ এসে যদি জীবিত অবস্থায় চলে ফিরে যায়, তাহলে কিন্তু তোর প্রাণদণ্ড হবে। কেউ ফিরে যেন যেতে না পারে। বলে বেশ, যা আদেশ দেবেন তাই হবে। এখানে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। চন্দ্রহংস বাড়ির ভিতর থেকে বাইরে মন্দির, বাড়ির দরজা দিয়ে বেরোবে এমত অবস্থায় মদন হঠাৎ কথায় বোনের বিয়ে, মিষ্টির দাম মিটিয়ে, কারিগরের মিষ্টির দাম মিটিয়ে বাড়িতে ঢুকছে, দেখা হয়ে গেল। চন্দ্রহংস কোথায় যাবে ভাই? বলে দাদা, বাবা বললেন এই নৈবেদ্যটা মন্দিরে দিয়ে আসতে, আমি সেই মন্দিরে নৈবেদ্য দিতে যাচ্ছি। আরে শোনো, বাবার বয়স হয়েছে, মাথার গন্ডগোল, তুমি আমাদের নতুন জামাই, আর আজ তুমি যাবে কিনা মন্দিরে নৈবেদ্য দিতে? চলো ফিরে চলো, যাও তুমি বিষয়ের ঘরে যাও, ও নৈবেদ্য আমি দিয়ে আসবো।